বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব আমার দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, কারণ গতদিন আমরা টাইম টেবিলটা লক্ষ্য করেছিলাম। আমরা বলেছিলাম আমার দ্য ওল্ড ইংলিশ পিরিয়ডটা শুরু হচ্ছে 450 সাল থেকে নিয়ে 1066 সাল পর্যন্ত। হ্যাঁ, এখন এই যে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ডের যিনি শুরু করেছে তিনি হচ্ছেন আমার কেডমন। এই কেডমন মূলত শুরু করছেন। তিনি ইংরেজি সাহিত্যের আদিকবি। এখন ইংরেজি সাহিত্যের আদিকবি যদি হয় তাহলে তাকে বিভিন্ন নামেও তো ডাকা যাইতে পারে, তাই না? এজন্য আমরা বলছি আর্লিয়েস্ট পোয়েট। আমরা কি বলবো তাকে? আর্লিয়েস্ট পোয়েট। এখন এই কেডমনকে আমরা এটাও বলতে পারবো যে ফার্স্ট নোন পোয়েট ইন ইংলিশ লিটারেচার, যেহেতু তিনি এই ইংলিশ লিটারেচারটা শুরু করছেন, অর্থাৎ আদিকবি, জনক। তাহলে যেহেতু তিনি জনক, সেজন্য আমরা তাকে বলছি ফাদার অফ ইংলিশ স্যাক্রেড সং। ঠিক আছে, এটা হচ্ছে ইংরেজি সাহিত্যের জনক। এখন এই ক্যাডমন কিছু তো একটা লিখেছে, যার কারণে আমরা তাকে ইংরেজি সাহিত্যের জনক বলছি। হ্যাঁ, তিনি মূলত লিখেছিলেন প্যারাফ্রেজ নামক একটা কবিতা গ্রন্থ বা কবিতা, যা কিছুই হোক না কেন। এখন এই প্যারাফ্রেজ লেখার কারণেই, এই নতুনত্ব সৃষ্টির কারণেই মূলত আমার এই ক্যাডমনকে আমরা বলছি ইংরেজি সাহিত্যের জনক। যদি ইংরেজি সাহিত্যের জনক ক্যাডমন হয়, তাহলে বাংলা সাহিত্যের জনক কে? আমি? একদমই না। বাংলা সাহিত্যের জনক হচ্ছেন লুইপা। লুইপা কী করেছিলেন? তিনি মূলত যে চর্যাপদ আমাদের ছিল, নেপালের যে রাজদরবার থেকে আমরা এটাকে পেয়েছিলাম, এই যে চর্যাপদ, এই চর্যাপদের তিনি একজন লেখক ছিলেন এবং তিনি ছিলেন বাংলা সাহিত্যের আদিকবি বা জনক। এখন কাহুপা কে ছিলেন তাহলে? এই কানহুপা ছিলেন আমার যে এই চর্যাপদ ছিল, সেই চর্যাপদের সবচাইতে বেশি চর্যাপদ রচনা করলেন কানহুপা। ঠিক আছে। আচ্ছা, ওখানে আর একটা প্রশ্নও তো ছিল যে যারা চর্যাপদ লিখেছে তাদের মধ্যে বাঙালি কে ছিল? হ্যাঁ, উত্তরটা ছিল ভুসুকুপা। ঠিক আছে, ওকে। এরপরে আমরা যখন কেডমন পড়ে ফেললাম, কেডমন কি করলো? মন দিয়ে, আমরা এটা মনে রাখবো যে মন থেকেই ইংরেজি সাহিত্যের সূচনা। কেডমন তিনিই মূলত জনক। হ্যাঁ, তিনিই লিখলেন প্যারাফ্রেজ, রাইট? এবার আমরা চলে যাব এই কেন উলফ এর সম্পর্কে জানতে। এখানে কেন উলফ সম্পর্কে আমাদের বেশি কিছু জানা লাগবে না, শুধু মনে রাখবেন এই কেন উলফ জুলিয়ানা নামক একটা কবিতা লিখলেন। সেটা কবিতা হতে পারে, কবিতা সংকলন হতে পারে, সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। জাস্ট এতটুকু মনে থাকবেন, প্রশ্ন এরকম থাকতে পারে, হু ইজ দ্য রাইটার অফ জুলিয়ানা? অ্যান্ড দ্যাট টাইম you have to put down your answer is Kane Wolf. That's it, nothing else. Okay, let's go for another one. সো এরপরে আমরা যেটা জানবো, যার সম্পর্কে জানবো, তিনি হচ্ছেন সেন্ট ভেনারেবল বেড। সেন্ট ভেনারেবল বেড তিনি কি করলেন? দেখেন, এই যে সেন্ট শব্দটা আছে, সেন্ট শব্দটা মূলত আমরা জানি যারা যাজক হয়, পাদ্রী হয়, তাদের সামনেই কিন্তু এটা ব্যবহৃত হয় এবং সেন্ট শব্দটার অর্থ হচ্ছে পবিত্র। ঠিক আছে। এখন যারা সেন্ট হয় তারা মূলত কোথায় থাকে? চার্চে থাকে। কোথায় থাকে? চার্চে থাকে। এজন্য আমরা বলছি যে এই সেন্ট ভেনারেবল বেডের উপাধি ছিল ডক্টর অফ চার্চ। ডক্টর অফ চার্চ। আচ্ছা, চার্চে ওই সময় মনে আছে অনেক আগে কিন্তু মানুষজন চার্চে যাইতো এবং চার্চের যিনি বাবা থাকতেন, হ্যাঁ, তার কাছ থেকেই কিন্তু অনেক কিছু শিখতো। এজন্য আমরা বলছি যে সেন্ট ভেনারেবল বেড হচ্ছে ফাদার অফ লার্নিং। ফাদার অফ লার্নিং। ঠিক আছে। যদি প্রশ্ন এরকম চলে আসে ডক্টর অফ দ্য চার্চ নিম্নের কাকে বলা হয়, উত্তরটা হবে সেন্ট ভেনারেবল বেড। ঠিক আছে। অথবা যদি এরকম চলে আসে হু ইজ দ্য ফাদার অফ লার্নিং, দ্যাট টাইম ইউর অ্যান্সার উইল বি সেন্ট ভেনারেবল বেড। এরপরে আমরা আরেকটু চলে যাব যে কিং আলফ্রেড দ্য গ্রেট। এই কিং আলফ্রেড দ্য গ্রেট এমন একজন ব্যক্তিত্ব, শুধুমাত্র তার রচনাকে কেন্দ্র করে কি হলো একটা, এই যে আমার ওল্ড ইংলিশ পিরিয়ড এর নামটা অপর একটা নাম আছে, সেই অপর একটা নামই হচ্ছে আমার অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। অ্যাংলো স্যাক্সন পিরিয়ড নামটা চলে এসেছিল শুধুমাত্র এই কিং আলফ্রেড দ্য গ্রেট এর যে রচনা, এই রচনা ছিল অ্যাংলো স্যাক্সন ক্রোনেল, তার সময়ের রচনা। এই কারণে কিন্তু আমার ইংলিশ পিরিয়ডের নামই হয়ে গেছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। ঠিক আছে, ওকে। তো এইবারে দেখব তার যে উপাধি ছিল। আমরা দেখছি যে কিং, এখন কিং যদি হয় তাহলে তার একটা গভর্নিং বডি থাকবে, তার আইন থাকবে। হ্যাঁ, এই জন্য আমরা বলবো ল অফ গভর্নিং, এটা ছিল তার উপাধি। ওকে। এরপর আমরা দেখব উনি 871 থেকে 899 সাল পর্যন্ত ইংল্যান্ডের রাজা ছিলেন। কত? 871 থেকে 899, এটাও প্রশ্নে আসে। এবার আমরা দেখব অ্যাংলো স্যাক্সন ক্রনিক্যাল, অর্থাৎ তার সময়ের সংকলিত গ্রন্থ অ্যাংলো স্যাক্সন ক্রনিক্যাল। যদি প্রশ্ন চলে আসে অ্যাংলো স্যাক্সন ক্রনিক্যাল নিম্নের কার সময় সংকলিত হয়, কোন রাজার সময়?
কিং আলফ্রেড দ্য গ্রেট। ওকে, এখন তিনি মূলত একটা লেখা লিখলেন, সেটাকে আমরা বলছি ফার্স্ট মনুমেন্ট অফ ইংলিশ প্রোজ। তিনি ফার্স্ট ইংলিশ মনুমেন্ট প্রোজটা লিখলেন। হ্যাঁ, এখন এই জন্য আমরা তাকে বলছি যে গদ্য যে একটা অংশ আছে, অর্থাৎ ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ, ইংরেজি যে গদ্যরীতি, এই গদ্যরীতির জনক হচ্ছে কিং আলফ্রেড দ্য গ্রেট। ওকে, এইবার যদি আমরা ইংরেজির গদ্যের জনক সম্পর্কে জানতে পারি, তাহলে আমরা কি বাংলা গদ্যের জনক সম্পর্কেও একটু জানতে হবে। হ্যাঁ, এখন বাংলা সাহিত্যের প্রথম যে গদ্য, সেটা ছিল ম্যানুয়েল দ্য অ্যাসোমশায়ের কৃপার শাস্ত্রের অর্থভেদ। কৃপার শাস্ত্রের অর্থভেদ, আমরা কিন্তু জনক বলছি না, প্রথম যে গদ্য লেখক তিনি ছিলেন আমার ম্যানুয়েল দ্য অ্যাসোমশা কৃপার শাস্ত্রের অর্থভেদ। এই ম্যানুয়েল দ্য অ্যাসোমশাও আমাদের বাংলা ব্যাকরণটাও লিখেছিলেন রোমান হরফে, পর্তুগিজ থেকে ওটা প্রকাশিত হয়েছে। এখন আমরা বাংলা গদ্যের জনক সম্পর্কে জানবো। হ্যাঁ, তাহলে বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়, আর তারই উপাধি ছিল মূলত বিদ্যাসাগর। তাহলে আমরা সহজ কথায় বলতে পারছি যে আমার বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, এডুকেশনাল ইনস্টিটিউশন, তাহলে আমাদের যে কিং আলফ্রেড ছিলেন তিনি মূলত এই এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোকে অনেক বেশি স্প্রেড করেছিল। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমার ইংলিশ ওল্ড পিরিয়ডটা নিয়ে আলোচনা, 450 থেকে নিয়ে 1066 সাল পর্যন্ত। এগুলাই আপনাকে খুব ভালোভাবে বারবার দেখতে হবে, নতুন কোনো কিছু পড়ার দরকার নাই, এখানে যা আছে তা পড়লে হবে। ধন্যবাদ। আমরা এরপর আলোচনা করব মিডল ইংলিশ পিরিয়ড। থ্যাংক ইউ।